সর্দার ফরিদ, আপনাকে দিয়ে যেটি আলোচনাটা শুরু করি সেটি হচ্ছে নির্বাচন। খুব একটা বলা যায় আমরা 12টার পরেই ধরবো 1 তারিখ ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী, সেই হিসেবে সময় একেবারেই হয়তো 10 দিন বা 11 দিন আমরা যদি ধরি, সেই হিসেবে এখন পর্যন্ত কি মনে হচ্ছে নির্বাচন কেমন হতে যাচ্ছে? না, ঠিকঠাক আছে, এখন ওরকম বড় ঘটনা ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী হিসাবে আসলে 91 থেকে নির্বাচন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। নির্বাচনে যেটা হয়, সহিংসতা হয়, মারামারি হয়, নানান ঘটনা ঘটে। এটা সেই ধরনের বড় কিছু ঘটনা ঘটেনি এ পর্যন্ত। যতটুকু ঘটেছে সেগুলো নির্বাচনের মধ্যে এরকম হয়, তবে কোনোটাই মানে কাঙ্ক্ষিত না। যেরকম না হলে ভালো হতো, বিশেষ করে শেরপুরে একটা ঘটনা ঘটে, একজন মারা গেলেন, সেটা না হলে ভালো হতো। এবার নির্বাচনে যেটা হয়েছে আসলে কথার লড়াইটা হচ্ছে বেশি, এবং এই কথার লড়াইয়ের প্ল্যাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া, যার কারণে সেখানে ভিডিও, অডিও এবং সংবাদ তিনটা জিনিস যুক্ত হয়েছে। অতীতে কিন্তু ভিডিও ব্যাপারটা ছিল না বললেই চলে, একেবারেই ছিল না। কিন্তু এটা একটা বড় ধরনের রাজনীতিতে একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এবং এটা জনমত তৈরিতে এত বেশি কার্যকরী বলে প্রমাণিত হচ্ছে, যেটা অনেকের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। যার কারণে আপনি জানেন যে বড় বড় বাজেট হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের জন্য, এবং আপনারা দেখেছেন এটা নিয়ে আবার পত্রিকায় নিউজও হয়েছে যে কোন দল কত বাজেট করে। এটা একটা ধরন। এখন মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। আরেকটা বিষয় যেটা হলো, সেটা হলো যে এই সরকারের উপর অনেক কিছু বলছে যে এই সরকার এটা করছে না কেন, ওটা করছে কিনা। সরকার দায়িত্ব রয়েছে, ঠিক আছে, কিন্তু এই সরকারটা অন্য যে কোনো সরকারের চেয়ে একটু আলাদা। প্রথম কথা হলো, এই সরকার স্টেক হোল্ডার না ভবিষ্যতের রাজনীতিতে, সে ক্ষমতা আসবে না যে এই পাশ করুক না, এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সব রাজনৈতিক দলগুলোর সরকার কিন্তু প্রফেসর ইউনূসের সরকার। আর যেটা সবাই আমরা বলছি সেটা হলো যে রাজনীতিবিদরা যদি চায় তাহলে নির্বাচনটি সুন্দর হবেও, এবং প্রফেসর ইউনূসের চাওয়া যে ঐতিহাসিক নির্বাচন সেটা হবে। আর রাজনৈতিক দল যদি না চায় তাহলে সংকট তৈরি হতে পারে। অর্থাৎ সবকিছুই দিন শেষে রাজনীতিবিদদের উপরেই, রাজনৈতিক দলের উপরেই আসলেই কিন্তু নির্ভর করছে। আমরা একই রকম প্রশ্ন আসলে আমাদের অন্যান্য অতিথিদের কাছ থেকেও জেনে নিতে চাই। ডক্টর এস এম আব্দুল্লাহ, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনের খুব একটা তো সময় বাকি নেই। আমরা যদি কম বেশি চিন্তা করি 10 দিনের মতো বা 11 দিনের মতো, কেমন হবে নির্বাচন? প্রশ্নটা কার কাছে? শুনতে পাচ্ছি না তো। ডক্টর এস এম আমানুল্লাহ, আপনার কাছে করেছিলাম। আপনার সাউন্ড শোনা যাচ্ছিল না। আমরা আসলে কি আলোচনা করলেন সেটা শুনতে পাইনি। প্রশ্নটা একই আপনাদের কাছেও, সেটি হচ্ছে যে সামনের যে নির্বাচনের সময় খুব একটা বাকি নেই, এর মধ্যেই নির্বাচনের কি পরিবেশ দেখতে পাচ্ছেন, কেমন হবে নির্বাচন, কি মনে করছেন? এখন পর্যন্ত তো নির্বাচনের যে পরিবেশ দেখা যাচ্ছে ভালোই মনে হচ্ছে, এবং আপনি বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, নির্বাচনের সেই সংস্কৃতি আমরা যেগুলো দেখে বড় হয়েছি, সেই তুলনায় অনেক ভালো পরিবেশ। এবং আমরা মনে করি যদি এইভাবে চলতে থাকে তাহলে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয়তো আশা করা যায়। আপনি প্রশাসনের কথা বলেন অথবা দলগুলো যারা নির্বাচনে আছে তাদের বিহেভিয়ার বলেন, একজন আরেকজনের প্রতি কথাবার্তা তো একটু এদিক সেদিক সামান্য হবেই। সেটা না হলে আপনার নির্বাচনের উত্তাপ একটা আছে না, নির্বাচনে তো একটু উত্তাপ থাকবেই। কিন্তু এখন পর্যন্ত যতটুকু উত্তাপ দেখা যাচ্ছে এবং যে পরিমাণ আপনার মুভমেন্ট দেখা যাচ্ছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা সময় বলবে। বেশ কিছু প্রশ্ন আছে সামনে। আপনার এই যে আপনার বিদেশি ব্যালট যেগুলো আছে সেগুলা নিয়ে কিছু কথাবার্তা আছে, এবং আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত নির্বাচন যে প্রিপারেশন দেখতে পাচ্ছি তাতে আমাদের কাছে ভালো হবে আপনি মনে করছেন। একই প্রশ্ন ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনার কাছে কি মনে হচ্ছে? জি, একটা কথা বলি যে এসির রোল একটু ভিজিবল হওয়া দরকার। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের হাতে সময় আছে। ইলেকশন কমিশনের রোল, একই সাথে রাজনৈতিক দলের রোল, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা, নানা ঘটনার কারণে নিশ্চয়ই আমরা সেটি জানবো। তবে ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনার কাছ থেকে ছোট করে একটু শুনি যে আপনিও কতটা আসলে নির্বাচন ভালো হবে মনে করেন। জি জি, পূর্ববর্তী যে দুইজন বক্তা, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আর এর পূর্বে যিনি বলেছেন, মোটামুটি তার সাথে মোটামুটি আমি একমত। নির্বাচন মোটামুটি যে এখন পর্যন্ত যে অবস্থা, মোটামুটি নির্বাচনের পরিবেশই একটা ভালো পরিবেশ মনে হয়। কারণ অতীতের নির্বাচনগুলোও দেখলে আমরা দেখতে পাবো, যেমন 1991 সালের বলেন, 1996 সালের বলেন, 2001 সালের বলেন, 8 সালের বলেন,
সব নির্বাচনেই যে মোটামুটি এই ধরনেরই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই ধরনেরই হয়ে থাকে। তো সেটাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে এই ধরনের বলা যায় না। তবে কিছু কিছু এখন যেটা আগের নির্বাচনগুলোতে ছিল না, যেমন এআই এর তারপরে আছে সোশ্যাল মিডিয়ার যেগুলো জিনিসগুলো আগের নির্বাচনগুলোর মধ্যে এই ধরনের কোনো কাজ, এই ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়, যার ফলে এখন এত গুজব এবং এত এআই এর মাধ্যমে এত নানা ধরনের ফেক নিউজ করা হচ্ছে, যার ফলে দলগুলোর মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া যেখানে হওয়া দরকার সেখানে না হয়ে পারস্পরিক একটা নিজেদের মধ্যে একটা মতদ্বৈততার সৃষ্টি হচ্ছে, মতদ্বৈত তৈরি হচ্ছে। এটা একটা নির্বাচনের খারাপ দিক। অবশ্যই এই জিনিসগুলোকে উত্তরণ করেই আমাদেরকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগুতে হবে। তার কারণ হলো এখন এত ভাবে নানা রকমের বিশৃঙ্খলার মানে করার জন্য নানা রকমের চেষ্টা প্রচেষ্টা, সেই বিশৃঙ্খলাগুলো কিভাবে আসলে দূর করা যাবে? হাতে তো সময় কম, আমরা আলোচনা করব, আপনার কাছে ফিরবো আমরা। আমরা যদি আবারও অধ্যাপক ডক্টর নঈম সুলতান আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত মানে একই ধরনের প্রশ্নই আসলে করতে চাই আমরা প্রথমে, যে নির্বাচনটি আপনি কতটা এখন পর্যন্ত মনে করছেন যে সুষ্ঠুভাবে করা সম্ভব হবে? ধন্যবাদ। জি, আমার প্রশ্নটা জি জি করেছি। জি জি আমি প্রথমেই আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমি ঠিক এখনকার যে পরিবেশ সেটায় আসার আগে আমি ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। যেভাবেই হোক আমার খুব সৌভাগ্য হয়েছিল 1991-এর যে সে নির্বাচনটি একেবারে খুব নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছিল। আমি আর সেই ব্যাকগ্রাউন্ডটায় যেতে চাচ্ছি না যে এতটা নিবিড়ভাবে আমি কিভাবে দেখেছি, সেটা আর এখানে নাই বললাম। তো সেখানে আমার যেটা মনে হয়েছে, এখন পর্যন্ত যেটা মনে হয়েছে, আমানুল্লাহ সাহেব অলরেডি বলেছেন, মাননীয় উপাচার্য উনি বলেছেন যে ইলেকশন কমিশনের যে কর্তৃত্ব, ইলেকশনটা কিন্তু কন্ডাক্ট করার ব্যাপারে নির্বাচন কমিশনের মুখ্য ভূমিকা। এবং আমার কাছে মনে হয়েছে 91-এ আমি যে ধরনের নির্বাচন কমিশন দেখেছি, যে ধরনের দৃঢ়তা তাদের দেখেছি, আমার সৌভাগ্য হয়েছিল প্রায় ইলেকশন কমিশনের যারা ছিলেন তাদের প্রত্যেকের সাথে আমার সেই সময় যেভাবে হোক ইন্টারঅ্যাকশন হয়েছে এবং আমি তাদের যে দৃঢ়তা দেখতে পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে বর্তমান ইলেকশন কমিশনের সেই দৃঢ়তা নেই। কেন নেই সেই প্রশ্ন থাকবে আপনার কাছে, আমরা ফিরবো, কিন্তু আসলে বিরতির সময় হয়ে গেছে। আমাদের আলোচনা অতিথি আছে, তার কাছ থেকে ছোট করে উত্তর নিয়ে আমরা বিরতির পর এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করতে চাই। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, আপনার দৃষ্টিতে আগামী নির্বাচন কেমন হবে? আমিও সকল বিজ্ঞ বক্তাদের সাথে আমি একমত। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেখার জন্য, এবং আই থিঙ্ক উই আর ইন দি রাইট ট্র্যাক। যদিও একটা রিপোর্টে দেখলাম 12ই ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 144টা ঘটনা ঘটেছে এবং 4 জন ব্যক্তি নিহত হয়েছে। নিহত হওয়াটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা চাই না। বাট 144 ইভেন্টস, যেখানে 55টা ক্ল্যাশ, ইন্টিমিডেশন 11টা, ইটস ভেরি ইনসিগনিফিক্যান্ট। যেখানে 17-18 কোটি মানুষ, 12 কোটি মানুষ ভোট দিবে, এরকম একটা দেশে আমার মনে হয় না এটা আউট অফ কন্ট্রোল কোনো সিচুয়েশন। আমাদের আগামী দিনগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে অধিক আগ্রহ অপেক্ষা করতে হবে দেখার জন্য। উই ডোন্ট ওয়ান্ট the security situation to worsen further. এটা যাতে এভাবেই থাকে, মানুষের মধ্যে যাতে ভীতির সৃষ্টি না হয়। বিকজ এই নির্বাচনে একটা জিনিসই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, উপস্থিতিটা। এই নির্বাচনে যদি যথার্থ পরিমাণ ভোটার না ভোট দেয়, সেক্ষেত্রে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং এই জন্য আমাদের নিরাপত্তা সিচুয়েশনটা, পরিস্থিতিটা আমাদেরকে আয়ত্তে রাখতে হবে। সিকিউরিটি ফোর্স 7th
ফেব্রুয়ারি ডিপ্লয়েড হবে 7 দিনের জন্য। আমি নিরাপত্তা বিষয়ে আরো বিস্তারিত কিছু মতামত আমি দিতে চাই। নিরাপত্তা বাহিনীগুলোর জন্য আমার কিছু উপদেশ আছে। ডক্টর আমানুল্লাহ, আপনার কাছে যদি প্রথমে একটু আসতে চাই, সেটি হচ্ছে আমরাও সংবাদগুলোতে বা বিভিন্ন পোর্টালগুলোতে একই খবরই আসলে দেখছি যে নির্বাচনের এই সময়টাতে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। কেউ বলছেন গুপ্ত, কেউ বলছেন বিদেশে পালিয়ে থাকা নেতা, এরকম নানা রকম খবরাখবর আসলে আছে। এবং এখন যে সংবাদগুলো আমরা দেখলাম অন্যান্য টেলিভিশনের, তারাও কম বেশি সেরকমই আসলে প্রচার করেছে যে বক্তব্য একে অপরকে অনেকটা আঘাত করেই বা বিব্রত করার মতোই এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এই যে অবস্থায় থেকে আপনার কাছে কি মনে হয়, রাজনৈতিক দলগুলো যখন এই ধরনের বক্তব্য দেন, একে অন্যকে অনেকটা হচ্ছে হেয় করে অথবা অন্য একটা প্রার্থী বা দলকে একটু বিভ্রান্ত করবার জন্য নানা রকম যে তথ্য দিয়ে কথা বলেন, সেটি সাধারণ ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলে কিনা? আমি আপনাকে একদম স্পষ্টভাবে বলি, আমরা যে সংসদ নির্বাচন দেখে এসেছি এই পর্যন্ত, সেই সমস্ত নির্বাচনে যে ধরনের কাদা ছোড়াছুড়ি ছিল তা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন যেটা হচ্ছে যে গুপ্ত বলেন, আপনার বিদেশে থাকা বলেন, সেই জিনিসগুলা অনেকটা আসছে, কিন্তু সেটা ভোটারদের কাছে সেটা কতটুকু আপনার পৌঁছাচ্ছে বা ভোটাররা কিভাবে সেটাকে গ্রহণ করছেন, সেটা একটা গবেষণার বিষয়। সেটা নিয়ে যে ভোটাররা খুব বেশি চিন্তিত তা না, মনে হচ্ছে না। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে কোন দল কি ইশতেহার দিল, তাদের কি প্ল্যান পরিকল্পনা, সেই সমস্ত বিষয় নিয়ে, এবং কোন দলের যে সমস্ত প্রিপারেশন দেখা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের তারা অ্যাকশন প্ল্যানে যাবেন, সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা চিন্তা ভাবনা করছেন। এবং একটা বিশাল সংখ্যক ভোটার কিন্তু এখন এই যে এই দেশে আনএমপ্লয়েড, যারা নতুন জেনারেশন, নিউ জেনারেশন, তাদের জন্য কে কি ভাবছেন সেই বিষয়গুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এমপ্লয়মেন্ট জেনারেশন কিভাবে করবেন, শিক্ষার কিভাবে সংস্কার করবেন, স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে সংস্কার করবেন। আমাদের দেশে একটা মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটছে, সেই মধ্যবিত্ত শ্রেণীর বিকাশটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে কিনা, ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার ভোটারদের ভিতরে প্রধানত চিন্তা এবং ভাবনা। এবং তারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করছেন যে কোন দল সেটা করছে, কিভাবে করছে। এর ভিতরে আপনার ধরেন বড় দুটা রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যদি আপনার স্পেসিফিক্যালি বলেন, তাতে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে অনেক দিনের প্রিপারেশন নিচ্ছিল মনে হচ্ছে যে বিএনপি, যার জন্য তাদের যে সুস্পষ্ট নির্দেশনা এবং যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, সেইগুলোকে আপনাকে কাউন্টার দিতে হবে। এই বিদেশে ছিলেন, কে বিদেশে আছেন, কে বিদেশে ছিলেন, এই সমস্ত বিষয় বলে কিন্তু কোনো লাভ হবে না। আর গুপ্তর বিষয় যে কথাটা বললেন, সেই গুপ্তর বিষয়টা তো কিছুটা দেখাই যাচ্ছে। এখন কারা গুপ্ত, কিভাবে গুপ্ত, সেটা তো আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। এখন আরো কারা কারা গুপ্ত আছেন সেগুলো সামনে দেখা যাবে। জামাতের একজন নেতা বলেছেন যে যেভাবে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করেছেন, ডাকসু পরিচালনা করছেন, তারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে দেশও সেভাবে তারা পরিচালনা করবেন। সেখানে অনেকগুলো প্রশ্ন আছে অবশ্য। আপনাকে মনে হয় আমাদের অতিথি একজন প্রশ্ন করবেন, প্রফেসর আমানুল্লাহ, আপনি স্টুডেন্টদের নিয়ে থাকার লোক, এদেরকে যত তরুণদের যেভাবে চেনেন, আমরা যারা বাইরে থাকি তত চিনি না, এদেরকে আপনি ডিল করেন। এখন একটা বিষয় দাঁড়িয়েছে, সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে ভোটার হয়েছে এখন, এর মধ্যে 4,30,00,000 ভোটার হলো তরুণ, 18 থেকে 38 যাদের বয়স, এবং এরা কখনো ভোট দেয়নি বা দিতে পারেনি। কেউ কেউ বলছেন এই তরুণদের ভোট সামনে নির্বাচনে ফলাফলে নিয়ামক ভূমিকা পালন করবে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমি আবারও আপনাদেরকে বলি, আমাদের অধীনেই প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, প্রায় 40 লক্ষ, এবং 40 লক্ষ শিক্ষার্থী পরিবার যদি হিসাব করেন 2 থেকে 2.5 কোটি। আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়গুলো আমরা বুঝতে পারছি, সেগুলো হলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নির্বাচনগুলো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, তার সাথে গালফ অফ ডিফারেন্স আপনার জাতীয় নির্বাচন ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন দিয়ে পরিচালিত হয় না। এবং আমাদের ছেলে মেয়েরা অপেক্ষা করছে যে আপনি শিক্ষা ক্ষেত্রে কোন ধরনের সংস্কার আনবেন সেটা আমাদেরকে বলেন, আমাদেরকে একটা ডিভাইস দেন। আমরা একটা ডিভাইস তো পেতে পারি, একটা ছোট ল্যাপটপ পেতে পারি, যেটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব। এবং এখন এই মুহূর্তে যে পরিমাণ অবস্থা আমাদের আছে, যা ফ্রিল্যান্সিং এর ট্রেনিং পাচ্ছে কিন্তু ডিভাইস নাই। তারা দেখতে চাচ্ছে আমাদের যে একটা শিক্ষা লোন আমাদেরকে দিতে পারবেন কিনা। আমাদের কলেজগুলোতে প্রায়
25,000 পদ না, খালি এখানে আছে শিক্ষকের। প্রফেসর আমানুল্লাহ, আপনি আপনি জানেন নিশ্চয়ই যে 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের জয় জয়কার ছিল। আমরা সেটা লক্ষ্য করি, তখন আমি ঢাকা না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটা ছিলাম। আপনার সেটা হ্যাঁ। সেটা সত্য, জি। সেটা সত্য, কিন্তু আবার একই সঙ্গে এটাও সত্য, মান্না ভাইরা যখন ডাকসুতে ছিলেন, হ্যাঁ, আমরা তো তখন তখন প্রভাব ছিলাম ফেলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জি। সেখানে ডাকসুতে তখন কিন্তু অন্য দলের লোকজন ছিল, তখন তো তাদের দল তো আর জাতীয় সংসদ জাতীয় রাজনীতিতে নির্বাচনে প্রভাব ফেলেনি, ইউ আর রাইট। এই যে হ্যাঁ, প্রভাব কিন্তু তখন ফেলেনি, কিন্তু জি। এখনকার দিনে আসলে আমরা সোশ্যাল দেখি মিডিয়ার যে কারণে সবাই জেনে যায়। আমার কাছে যে প্রভাবটা জিনিসটা কিছুটা মনে পড়ে। হচ্ছে, আমরা এর আগেও যখন আমার কাছে, দেখেছি স্থানীয় আমি আপনাকে নির্বাচনে। শেষ করি, জি, 1 মিনিটে শেষ করি। জি। আমার কাছে যেটা মনে হচ্ছে, জেনজিদের যে পালস, জি, জি। আমাদের যে ছেলে মেয়েদের, ইয়াং জেনারেশনের যে পালস, সেটা আমার কাছে মনে হচ্ছে, আমি সরাসরি বলি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে তারেক সাহেবের যে অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউড, তাতে মনে হচ্ছে যে তারা একটা এই বিশ্বস্ততার জায়গা খুঁজে পেয়েছেন। আমি আন্ডারমাইন করছি না কাউকে, কিন্তু তারা মনে হচ্ছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে একটা বড় রাজনৈতিক শক্তির পিছনে আমাকে থাকতে হবে। এবং এখন পর্যন্ত ওনার যে অ্যাটিটিউড এবং কথাবার্তা বা আলোচনা যেগুলো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে তারা একটা দিশা পাচ্ছে। আমি কাউকেই ছোট করছি না। যদি জামাত হয়, সরকারে আসবে অথবা বিরোধী দলে থাকবে, তাদেরও একটা বড় রোল থাকবে, এবং সেই জায়গাটাতে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, যদি আমাদেরকে নতুন ভাবে যদি ফেসিস্ট তৈরি না হতে হয়, যার জন্য আমরা এই জুলাইতে আমরা এত কষ্ট করলাম। আমাদের জি। তো অবস্থান বাংলাদেশে এখন থাকারই কথা ছিল জি, না। আপনি আছেন আমাদের সাথে ডক্টর আমানুল্লাহ। ডক্টর মোহাম্মদ জকরি, আপনার কাছে একটু আসতে চাই। এই যে রাজনৈতিক যে বক্তব্যগুলো আমরা বিভিন্ন সময় দেখছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পারস্পরিক যে আচরণের জায়গাটি, সেটি আরও হয়তো নমনীয়তা বা শালীনতা বজায় রাখা দরকার। কারণ যখন একজন শীর্ষস্থানীয় নেতা অন্য আরেক দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলেন, সেটি কিন্তু একদম তৃণমূল বা মাঠ পর্যায়ে যে নেতাকর্মী আছে তাদের মধ্যেও কিন্তু সেই বার্তাটা যায়, সাধারণ মানুষ থেকেও। তখন তারাও কিন্তু এক ধরনের ওই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার একটি সুযোগ পাই। সেখান থেকে আমরা বেশ কিছু কয়েকটি ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সহিংসতার কথা বলেন, আমরা কিন্তু কম বেশি হতে দেখেছি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন? কিন্তু বৃহৎ যে দুই দলের মধ্যে যে সমস্ত বৃহৎ যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের যে একজন যে তাদের নেতা, যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার বক্তব্যের মধ্যে এ জাতীয় কাউকে দোষারোপ করা বা ইয়ে করা, হয়তো প্রথম দিকে দুই একদিন একটা ইয়ে ছিল, পরবর্তী সময়ে উনি কাউকে দোষারোপ করার বক্তব্য কিন্তু তেমন একটা দিচ্ছেন না। কিন্তু কিন্তু এর বাইরে দেখা যাচ্ছে আর সবগুলা দলেরই মানে একত্রিত হয়ে তারা যেন জনাব তারেক রহমান এবং তার দলকে আক্রমণ করার চেষ্টা করে। এটা আসলে একটা ভালো দিক মনে হচ্ছে না, কারণ এই ধরনের কাদা ছোড়াছুড়ি করলে আবার হয়তো ফ্যাসিস্টদের একটা ইয়ে করার, এই জুলাই বিপ্লবের পরে আমরা যদি সম্মিলিতভাবে এই জিনিসটাকে আমরা ধারণ করতে না পারি, তাহলে তা আমাদের জন্য, আমাদের জাতির জন্য, দেশের জন্য, সবার জন্যই অমঙ্গল ডেকে আনবে। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সব সময়। তার কারণ হলো একত্রে, কারণ এখন এমন ভাবে প্রার্থী এবং প্রার্থীদের একেবারে বা তার বাপ মায়ের কি ছিল, কে ছিল, তার ফাদার কি ছিল, তার পরিবার কি ছিল, এই জাতীয় জিনিসগুলা যেভাবে তুলে ধরতেছে, এটা আসলে সাধারণ ভোটাররা এই জিনিসটা পছন্দ করছে বলে মনে হচ্ছে না। কারণ এই জিনিসগুলো কখনো তারা এই ধরনের বক্তব্যে কোনো অভ্যস্ত ছিল না আমাদের দেশের জনগণ এবং সাধারণ ভোটার। সুতরাং এই জিনিসটা কেউ পছন্দ করছে বলেও আমার মনে হচ্ছে না, কিন্তু এই জিনিসটা না হলেই ভালো। কারণ প্রার্থী তার তার দিক নির্দেশনা, তারপর জাতির প্রতি, দেশের প্রতি, তার মানুষের প্রতি, ভোটারদের প্রতি তার কি ইয়ে আছে, এই যে পরিকল্পনাগুলো বলবে। এই পরিকল্পনা বলাই এই কারণেই এবার কিন্তু যে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন আচরণ বিধিমালায় একটা বিষয় উল্লেখ করেছেন, যাতে প্রত্যেক প্রার্থী রিটার্নিং অফিসারের নির্দেশ করে, রিটার্নিং অফিসারের পরামর্শে একই মঞ্চে উঠে তাদের পরিকল্পনা, তাদের ইশতিহার, এগুলা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু সেখানেও দেখা গেল এই বক্তব্য দিতে গিয়ে শেরপুরের যে ঘটনাটা ঘটলো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত। এই ধরনের কাজ কখনো উচিত না, কারণ আমরা একটা ভালো দিকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কারণ এটা কখনো হয়নি অতীতে। এই ধরনের একটা একই মঞ্চে
একই সাথে সব প্রার্থী সহমর্মিতা এবং সহযোগিতা করবে এবং সহমর্মিতার সাথে তার বক্তব্য উপস্থাপন করবে, তাদের ইশতেহার বলবে, এটাই জি তো হওয়া জনাব, উচিত। জকরি, এই আপনার কাছে জিনিসটা একটা থেকে প্রশ্ন আমার, সেটি হলো যে যে অভিযোগটা নির্বাচন কমিশনের ব্যাপারে আসছে, সবাই এই কমিশনকে অ্যাক্টিভ দেখছে না মানুষ, এটা একটা দিক। আরেকটা হলো যে আপনি নিজেই বলছিলেন যে পুরনোর মতো, আরেকজন বক্তা বলছিলেন যে পুরনো সময় যেরকম অ্যাক্টিভ ছিল এখন সেরকম অ্যাক্টিভ না। আমাদের কেন জানি মনে হয় অনেক সময় যে এই সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়, এবং আবার কোন দলের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় এ ধরনের কথা রাজনীতির অঙ্গনে প্রচলিত রয়েছে। কারণ কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেটা ইসির সক্রিয়তা কিন্তু আমরা লক্ষ্য করি না। এটা কেন হচ্ছে? না, এটা আরো একটু হওয়া দরকার, সক্রিয় হওয়া দরকার। এবং কারণ এখন দল বলতে তো এই মোটামুটি এই 2-3টা দলই এখন তো, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নতুন দল যে দল আছে তাদের কিছুটা চাপ থাকে, চাপ করার চেষ্টা করে মনে হয়। এটা সঠিকভাবে আমার মনে হয় ইসি তাদের মেরুদণ্ড সোজা করে যদি করতে পারে, আমার মনে হয় এগুলো থেকে উত্তরণ ঘটে। এখানে একটু আপনার সঙ্গে একটু সংযুক্ত করতে চাই। অনেকে যেটা মন খারাপ করেছে বা আমরা খুব খুশি হতে পারেন, সেটা হলো ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকের ব্যাপারে ইসি নিজেই বলেছে তারা নমনীয়। এই যে শুরু হলো, যার কোনো আস্থার মাত্রাটা কমে গেছে, আপনার কি মনে হয়? না, এটা আস্থার মাত্রাটা এইভাবে, কারণ এটার তো একটা ফোরাম আছে। এরপরেও যদি যদি দেশের হাইয়েস্ট কোর্ট আছে, কোর্ট যে এই সবগুলো জিনিস আবার কোর্টে চলে গেছে, কোর্ট যদি এখন ইলেকশন কমিশন যদি এটা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি এটা মানুষের হিউম্যান এরর এগুলো থাকতে পারে, বা এই ধরনের থেকেও যদি সর্বোচ্চ আদালত যদি এই ধরনের বিষয়গুলো আবার আমলে নিয়ে সঠিকভাবে করে, তাহলে তো হয়ে যায়। কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটি আইন অনুসারে, সেখানেই তো নির্বাচন কমিশন নিজেই তো আসলে এই জিনিসগুলো করতে পারে, ওই কোর্ট পর্যন্ত যাওয়ারও তো আসলে প্রয়োজন হয় না। সেই জায়গায় এই প্রশ্নটি এবার বারবারই আসছে যে নির্বাচন কমিশন কোনো কোনো প্রার্থীর ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে কিনা। সব নির্বাচনের সময় হয়, এটা এমন না সব সময় হয়ে আসছে। সবগুলো নির্বাচনে আপনার দেখবেন এই ধরনের একটু প্লাস মাইনাস ছিল। এটা হয়। এসিকে তো আমাদের দেশেই কাজ করতে হবে, এরা তো এখন না, এসি তো দেশে কাজ করবে, কিন্তু সংবিধান মেনে তো কাজ করবে, আরপিও মেনে কাজ করবে না। মানুষ জানতেছে এটা সোশ্যাল মিডিয়ার কারণে এত বেশি, না, কিন্তু নির্বাচন কমিশন তো আরপিও মেনেই তো হচ্ছে একটা প্রার্থীর যাচাই বাছাই করে। এটা সব নির্বাচনের সময় কিন্তু এগুলা হয়েছে। মানে 5 আগস্টের পর হতেই থাকবে, এই প্রত্যাশা আপনারা করেন কিনা? আমি একটু কথা বলতে চাচ্ছি। ঋণ খেলাপির বিষয়টা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। ঋণ খেলাপির বিষয়টা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। আপনি যাকে ঋণ খেলাপি বলছেন সে ঋণ রিশিডিউল করে বসে আছে। অনেক কমপ্লিকেটেড একটা বিষয় আছে। একটা হলো ঋণ গ্রহীতা আর ঋণ খেলাপি আর গ্রহীতা। না, এইখানে বোধহয় আমরা ঋণ খেলাপির ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই আপনার কাছে। আমি প্রফেসর আমানুল্লাহর কাছে একটু বলতে চাই প্লিজ, সেটা হলো যে আপনি নিশ্চয়ই দেখেছেন একজন নির্বাচন কমিশনার বলেছেন, রিকোয়েস্ট করেছেন উনি টাকাটা পরিশোধ করে দেবে। এটা তো একটা নির্বাচন কমিশনারের কথা হতে পারে না। তো তখন মানুষ হতাশ হয় যে নির্বাচন কমিশন যদি এরকম, একজন কমিশনার যদি এরকম দুর্বলতা দেখায়, তাহলে সামনে তো আরো কঠিন আছে, তখন কি করবে? প্রশ্ন উঠেছে মূলত এই কারণে। জি নাইম সাহেব, আমি একটু কথা বলতে চাচ্ছি। দেখুন, প্রথমেই বলেছি যে আমার সুযোগ হয়েছিল খুব নিবিড় ভাবে দেখার। আমি 91 ইলেকশনের 2-1টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রধান নির্বাহী, সেই সময়কার প্রধান নির্বাহী খুব ব্যস্ত হয়ে গিয়েছিলেন কত দ্রুত নির্বাচন করা যায়, এবং নির্বাচন কমিশনকে উনি অনুরোধ করেছিলেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার এই সময়ের মধ্যে করে ফেলা যাবে কিনা। এবং সেখানে আমার সামনেই ঘটনাটি, একজন নির্বাচন কমিশনার, তখনকার চিফ এক্সিকিউটিভ, আমি আর কারো নাম উল্লেখ করছি না, উনাকে বলে দিলেন, হু আর ইউ? দি বিজনেস অফ ইলেকশন কমিশন, দিস ইজ নট ইয়োর বিজনেস। আমি এখানে দুর্বলতার কথা যখন এসছে আমি একটু বলেই ফেলি। আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার,
উনি চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন কবে ইলেকশন করতে হবে। ইট ইজ দি বিজনেস অফ ইলেকশন কমিশন। এই চিঠির সাথে সাথে আমি মনে করি ইলেকশন কমিশনের সাথে সাথে বলা উচিত ছিল যে ইট ইজ নট ইয়োর বিজনেস, দিস ইজ আওয়ার বিজনেস, দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল অব্লিগেশন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল ডিউটি। আমি আরেকটা ঘটনা আপনাদেরকে ইলেকশন কমিশনের তুলে ধরি। 10ই জানুয়ারি সেই সময় একটি দল আপত্তি করলো, আমি যদি ভুল না করে থাকি নমিনেশন পেপার সাবমিশনের ডেট ছিল সম্ভবত 10ই জানুয়ারি, এবং একটি রাজনৈতিক দল তারা তাদের একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তারা করবেন এবং তারা কিছুতেই মানতে চাচ্ছেন না যে 10ই জানুয়ারি নমিনেশন পেপার সাবমিট করার ডেটটা থাকুক, এটাকে পিছিয়ে দেয়া। এটা ইলেকশন কমিশনকে তারা অনুরোধ করেছে। যাই হোক, ইলেকশন কমিশন তখন স্ট্যান্ড নিয়েছিল যে 10ই জানুয়ারি আমি একটি দলের অনুরোধে 10ই জানুয়ারি ডেট পরিবর্তন করব না। দ্যাট পার্টি শেষ পর্যন্ত চিফ এক্সিকিউটিভকে জিনিসটা জানালেন যে ইলেকশন কমিশন কথা শোনে না, আমাদের শুনছে না, এবং উনি তখন ইলেকশন কমিশনকে জানালেন যে এই ডেটটি শিফট করা যায় কিনা। ইলেকশন কমিশনের বক্তব্য ছিল নো, আমরা যা ডেট দিয়েছি কেউ যদি নমিনেশন পেপার সাবমিট করতে পারে করবে, না হয় করবে না। একটি দলের জন্য অন্যান্য দল যদি কালকে আমাকে বলে যে সুলতান, এখানে আপনাকে এটা আমার থামাতে হচ্ছে, আমি এই প্রশ্নটা আসলে আপনাকেই করতে চাই। সেটি হচ্ছে আপনি যে সময়কার কথা বলছেন সেই সময় নির্বাচন কমিশন যে পরিমাণ তাদের সক্ষমতা, দক্ষতা এবং যেটি ন্যায় সেই বিষয়টা তারা প্রকাশ করতে পেরেছে, কিন্তু এর পরবর্তী সময়গুলোতে নির্বাচন কমিশনে যে অভিযোগটি সবার আগে আসে সেটি হচ্ছে যে সরকারের প্রভাবমুক্তভাবে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কখনোই আসলে কাজ করতে পারেনি, এবং সেটা সামনে আদৌ পারবে কিনা সেটি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে হবে কিনা কেউ এটা বলতে পারে না। সেই হিসাব করে আপনার কাছে কি মনে হয়? আমি একটি কথা বলতে চাই, আমরা কেন পারিনি, ইলেকশন কমিশন কেন 91 এর মতো দাঁড়াতে পারেনি? আমি একটা সাংঘাতিক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ইলেকশন কমিশন 91-এ ইলেকশন কমিশনকে জানানো হলো যে আর্মি চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকার যে কনস্টিটিউয়েন্সি গুলোতে সেগুলোতে যাতে ইলেকশন কমিশন কোনো হস্তক্ষেপ না করে, এবং আর্মি থেকে যে রেজাল্ট পাঠানো হবে সেটি যেন ডিক্লেয়ার করা হয়। আর্মি এই কথাটা ইলেকশন কমিশনকে জানায়নি। তৎকালীন চিফ এক্সিকিউটিভ, আমি বলেই ফেলছি, তৎকালীন রাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্টকে এটা জানানো হলো। অ্যাক্টিং প্রেসিডেন্ট যখন এই মেসেজটা কনভে করলেন তিনি ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশনের জবাবটা ছিল সামরিক বাহিনী বেশি শক্তিশালী ইলেকশনের ব্যাপারে নাকি ইলেকশন কমিশন শক্তিশালী আমি দেখতে চাই। আমি নাম বলছি না, একজন ইলেকশন কমিশন, অ্যান্ড আই ওয়াজ সিটিং দেয়ার, আমি সেখানে বসা। ইলেকশন কমিশনার সাহেব বললেন রাষ্ট্রপতিকে যে আমাদের ক্ষমতা বেশি, দ্যাট মিনস ইলেকশন কমিশন, না আর্মির ক্ষমতা বেশি আমি দেখতে চাই। আমি পার্বত্য চট্টগ্রামে মানুষ যে ভোট দেবে, যে রেজাল্ট হবে সেটি পাবলিশ করতে হবে। কেউ তার ইচ্ছা মতো রেজাল্ট পাবলিশ করবে এটি চলবে না। কেন এই দৃঢ়তা দেখাতে পারছি না? একটা কথা বলি, আমরা সংস্কারের কথা বলছি, সংস্কার সংস্কার সংস্কার, এটা টানো ওটা টানো, এটাকে এই শক্তি দাও, ওটাকে ওটা কমাও, এগুলোকে পরিচালনা করছে কে? আমরা মানুষ। আমি একটু বলে নেই স্যার, আমার যদি গাছ না থাকে, এসকে সিনহা উনি বাধ্য হয়েছেন রিজাইন দিতে, কেন উনি জাতিকে জানালেন না যে আমাকে বাধ্য করা হচ্ছে, আই উইল নট রিজাইন? ওই পোস্টে যিনি বসেন, চিফ জাস্টিসের পোস্টে যিনি বসছেন, কিংবা চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার, তাদের ভয় পাওয়া উচিত নয়।